গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। 24 ঘন্টায় 26 ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক। যুক্তরাষ্ট্র, মরক্কো সহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ। চীনা পণ্যে ট্রাম্পের 104% শুল্ক আজ থেকেই কার্যকর। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার বেইজিংয়ের। পারমাণবিক চুক্তি নিয়ে অবশেষে ইরানের সুর নরম। শনিবার ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা হতে পারে চুক্তি সই। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনী মুহুর্মুহু হামলা চালিয়েছে। এতে অন্তত 26 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন শতাধিক। গাজায় চলমান মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিকে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, মরক্কো সহ ইউরোপের বিভিন্ন দেশে। তবে বিশ্বজুড়ে প্রতিবাদের মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গেল 18 মার্চ নতুন করে গাজায় হামলা শুরু করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এরপর অব্যাহত হামলায় 1,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 4,000। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 50,810 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1,15,000-এর বেশি। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র, মরক্কো, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। তারা ইসরায়েলের হামলা বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানায়। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিক্ষোভে 300-র বেশি সংগঠন সমর্থন জানায়। বিক্ষোভকারীরা আইসিই সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মিছিল করেন। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মুক্তির দাবি জানান তারা। এই বিক্ষোভে প্যালেস্টাইন ইউথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, জিউস ফর পিস ও আনসার কোয়ালিশন সহ পৃষ্ঠপোষকতা করে। এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে গাজা বর্তমানে হত্যাকাণ্ডের মাঠে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গাজা এখন হত্যাকাণ্ডের মাঠে পরিণত হয়েছে এবং বেসামরিক মানুষজন এক অন্তহীন মৃত্যুর চক্রে আটকা পড়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে গাজায় এক ফোঁটা ত্রাণ ঢোকেনি, না খাবার, না জ্বালানি, না ঔষধ, এমনকি কোনো বাণিজ্যিক সরবরাহ নয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহত ও 250 জন জিম্মি হয়েছিল। জিম্মিদের উদ্ধার এবং হামাস নির্মূলে হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম রাফায় আবাসিক ভবন গুঁড়িয়ে দিচ্ছে। বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী শহরের পশ্চিম অংশ রাফায় আবাসিক ভবন ভেঙে ফেলার অব্যাহত রেখেছে। বিশেষ করে তেল আল সুলতান পাড়ায় সব নিঃশেষ করে ফেলেছে নেতানিয়াহু বাহিনী। ইমরুল হাসান, আরটিভি। আজ থেকেই কার্যকর হচ্ছে বেশ কিছু চীনা পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 104% আমদানি শুল্ক। এক ব্রিফিংয়ে এ কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। আর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। এছাড়া চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চায় বলে মন্তব্য করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণায় বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে বেশ কিছু চীনা পণ্যের উপর আমদানি শুল্ক কার্যকর হচ্ছে আজ থেকেই। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার এক ব্রিফিংয়ে এই কথা জানান। ওয়াশিংটনে বুধবার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চীনা পণ্যের উপর বাড়তি এ আমদানি শুল্ক কার্যকর হয়ে যাবে। গেল 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের উপর আরোপ করা হয় 34% শুল্ক। এর আগে দেশটির উপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল।
এর জবাবে শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। বৃহস্পতিবার থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা। তবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সেটা প্রত্যাহার না করলে দেশটির পণ্যের উপর আরও শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে থেমে নেই চীনও। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। এক প্রতিক্রিয়ায় এসব বলেন চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকি একটি ভুলের ওপর আরেকটি ভুল। এর মধ্য দিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রতারণা করার স্বভাব প্রকাশ পেয়েছে। চীন কখনোই এটা মেনে নেবে না। যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে চীন তার নিজস্ব অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য শক্তভাবে পাল্টা ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ইমরুল হাসান, RTV। মুসলিমদের বিক্ষোভ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র আপত্তির মধ্যেই ভারতে আজ থেকে বিতর্কিত ওয়াকফ আইন কার্যকর হয়েছে। এরই মধ্যে দেশটির সুপ্রিম কোর্টে এ আইনের বৈধতা চ্যালেঞ্জ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গেল শনিবার ওয়াকফ সংশোধনী বিলে সম্মতি দেয় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। এর আগে বুধবার রাতে ওয়াকফ বিল পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাশ হয়। বিলের পক্ষে 288 আর বিপক্ষে 232টি ভোট পড়ে। পরদিন বৃহস্পতিবার উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি 128/95 ভোটে পাশ হয়। পুরনো আইন অনুযায়ী কোনো সম্পত্তি ওয়াকফ ঘোষণার একমাত্র অধিকারী ছিল ওয়াকফ বোর্ড। নতুন আইনে সেই অধিকার দেয়া হয়েছে জেলা প্রশাসক বা সমপদমর্যাদার কোনো সরকারি কর্মকর্তাকে। ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইট ক্লাবের ছাদ ধসে 98 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 233 জন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী সান্তো ডোমিঙ্গোয় এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় CNN। মঙ্গলবারে কনসার্টটি চলার সময় ভেতরে শত শত মানুষ ছিলেন। প্রায় 400 উদ্ধারকারী এখনও জীবিতদের সন্ধান করছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এমার্জেন্সি অপারেশনস সেন্টারের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ বলেছেন, তার ধারণা ধসে পড়া ছাদের নিচে চাপা পড়া অনেকেই এখনও বেঁচে আছেন। পারমাণবিক চুক্তি নিয়ে অবশেষে সুর নরম করল ইরান। চুক্তি না করার অটল সিদ্ধান্ত থেকে সরে এসে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, শনিবার ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসার জন্য প্রস্তুত রয়েছে ইরান। সেই সঙ্গে একটি চুক্তি সই করার ব্যাপারে আগ্রহের কথাও জানান তিনি। বিনিয়ামিনের রিপোর্টে বিস্তারিত। পারমাণবিক কর্মসূচি নিয়ে শনিবার বৈঠকে বসতে চলেছে যুক্তরাষ্ট্র ইরান। তবে এর জন্য শর্ত জুড়ে দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তেহরানকে সামরিক হুমকি বন্ধ করলেই হোয়াইট হাউসের সঙ্গে চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা শুরু করবেন তারা। এক্ষেত্রে কোনো রকম জোর জবরদস্তি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গেল 1 এপ্রিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেন, ইরান পরমাণু চুক্তি না করলে তাদের ওপর ভয়াবহ বোমা হামলা করবে ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, যে কোনো বহিরাগত আগ্রাসনের জবাব দেবে তেহরান। এদিকে শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে চুক্তির ক্ষেত্রে ইরানের কাছে হার মানতেও রাজি নন মার্কিন প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে ইরানকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। جدی نبودن طرفین در مذاکرات هست، نیات طرفین در مذاکره هست و اراده برای رسیدن به অন্যদিকে শনিবারের বৈঠক সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে বন্ধু দেশ চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ইরানের। আপাতত দুই পক্ষের উত্তেজনা কিছুটা কমলেও এখন সামগ্রিক পরিস্থিতি কোন দিকে যাবে তা পুরোটাই নির্ভর করছে ওয়াশিংটন তেহরান বৈঠকের ওপর। বিনিয়ামিন, RTV। পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে টানাপোড়েন চলছে কয়েকদিন ধরে।
এবার সেই আগুনে ঘি ঢাললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। চীনকে নিয়ে তার দেয়া অবমাননাকর বক্তব্যের জেরে দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে। এক সাক্ষাৎকারে চীনের নাগরিকদের চাষা বলে উল্লেখ করায় এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির সাধারণ মানুষ। বিস্তারিত বিনিয়ামিনের আরও একটি রিপোর্টে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতির পক্ষে সাফাই গান জেডি ভ্যান্স। সে সময় বিশ্ববাদী অর্থনীতির সমালোচনাও করেন তিনি। জেডি ভ্যান্স বলেন, বিশ্ববাদী অর্থনীতির ফলে বিপুল পরিমাণ ঋণ নিতে হয়েছে এবং সেই ঋণ দিয়ে তাদেরই পণ্য কিনতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। উদাহরণ দিতে গিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র চীনের চাষাদের কাছ থেকে ঋণ নেয়, আবার সেই অর্থ দিয়ে তাদেরই উৎপাদিত পণ্য কেনে। We borrow money from Chinese peasants to buy the things those Chinese peasants manufacture. That is not a recipe for economic prosperity. জেডি ভ্যান্সের সাক্ষাৎকারের পর চীন জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির নাগরিকরা। তারা বলছেন, নিজেকেই হিলবিলি বা গ্রাম্য বলে পরিচয় দেয়া ভ্যান্স অন্যদেরও তেমনটিই মনে করছেন। অনেকে আবার তাকে অহংকারী ও অভদ্র বলেও মন্তব্য করেন। এদিকে মঙ্গলবার প্রাত্যহিক সংবাদ ব্রিফিংয়ে ভ্যান্সের মন্তব্যের সমালোচনা করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন ভাইস প্রেসিডেন্টের এমন মন্তব্য অবমাননাকর উল্লেখ করে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, এতে তারা বিস্মিত ও ব্যথিত হয়েছেন। অন্যদিকে উল্টো জেডি ভ্যান্সকেই প্রকৃত চাষা হিসেবে উল্লেখ করেন চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমসের সাবেক সম্পাদক। ভ্যান্সের জ্ঞানের অভাব আছে উল্লেখ করে তাকে চীন দেখতে আসার আহ্বানও জানান তিনি। 2016 সালে নিজের আত্মজীবনী হিলবিলি এলিজিতে ভ্যান্স নিজেকে একটি কঠিন ও নিম্ন মধ্যবিত্ত পরিবেশে বেড়ে ওঠা একজন মানুষ হিসেবে বর্ণনা করেছিলেন। রাজনীতিতে প্রবেশের আগে তার লেখা এই বই ট্রাম্পের প্রথম মেয়াদে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এছাড়া বইটি শ্বেতাঙ্গ শ্রমিক শ্রেণীর মধ্যে ট্রাম্পের প্রভাব বৃদ্ধির একটি কারণ হিসেবে মনে করা হয়েছিল সে সময়। তাই বইয়ে উল্লেখ করা জীবনের বর্ণনার সঙ্গে তার বর্তমান বক্তব্য সাংঘর্ষিক বলেও মনে করছেন অনেকে। বিষয়টি দুই দেশের সম্পর্ককে আরো তিক্ত করে তুলতে পারে এমন আশঙ্কাও করছেন তারা। বিনিয়ামিন, আরটিভি। রাশিয়ায় গভীর রাতে আবারও ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবারের এই হামলায় শতাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের 158টি ড্রোন ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিধ্বস্ত ড্রোনের আঘাত থেকে ক্ষয়ক্ষতি এড়াতে বাড়তি সতর্কতা স্বরূপ রোস্টভ অঞ্চলের 48টি অ্যাপার্টমেন্টের বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। রুশ মন্ত্রণালয় কেবল ধ্বংসপ্রাপ্ত ড্রোনের সংখ্যা প্রকাশ করেছে। কিয়েভের পাঠানো ড্রোনের মোট সংখ্যা তারা জানায়নি। আর এরই সাথে শেষ করছি। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।